এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। আজ সারা দেশে বিক্ষোভের ডাক নাগরিক পার্টির। হত্যার উদ্দেশ্যে হামলা দাবি নাহিদের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কাল বগুড়ায় বাড়িতে ঢুকে কিশোরীকে ছুরিকাঘাত, বাধা দেয়ায় পরিবারের 2 সদস্যকে গলা কেটে হত্যা। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের অভিযান। কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষা। বিচার পেতেই বছরের পর বছর আদালতে ধর্ণা। সাক্ষী ও আসামি হাজির না হওয়ায় ধীর গতি। প্রভাব খাটিয়ে মামলা থেকে পার পায় অপরাধী। পুলিশের মানসিকতা পরিবর্তনের আহ্বান আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এনসিপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এমন মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, হামলার ঘটনায় আওয়ামী লীগের জঙ্গি রূপ আবারও প্রকাশ পেয়েছে। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান নাহিদ। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। তাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যেই রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগে থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। এর আগে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গোপালগঞ্জে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। শাহজাহান খানের ক্যামেরায় আল আমিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে 2 পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইটপাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়ি বহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায়। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যে জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেননি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে, ইট পাথর মারে বাড়ি থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার
ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছিয়ে হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ। এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রাস্তা ব্লক করে রাখে। এদিকে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান এনসিপির নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে পৌর পার্ক এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুষার, গোপালগঞ্জের এখন যে কারফিউ চলছে সেই কারফিউ প্রায় 13 থেকে 14 ঘন্টা হয়ে এলো। সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় কালকে রাত 8টা থেকে যে কারফিউ শুরু হয়েছে, এখন কিন্তু সেই কারফিউ অনেকটাই ঢিলেঢালা ভাব। রাতের পরে কিন্তু আমরা খুব একটা আসলে রাত 10টা নাগাদে আমরা টুকটাক গোলাগুলি বা এই ধরনের ইটপাটকেল ছোড়াছুড়ির শব্দ এরকম পেয়েছি। তবে রাত 10টার পরে কিন্তু আর তেমন কোনো হয়নি। রাতে যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর টহল এর খবর আমরা পেয়েছি, তবে সকালের পরে কিন্তু খুব একটা তেমন টহল বা কিছু কিন্তু ওভাবে দেখা যায়নি। যদিও একটি দুটি পুলিশের গাড়ি আমরা চলতে দেখেছি এবং যানবাহন চলাচল যেহেতু একটি গলি রাস্তা এবং এগুলো আসলে বন্ধ করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে। গতকালকের সংঘর্ষের সময় যারা ডেকোরেটরের যারা লোকজন আছেন তারা কিন্তু এখন তাদের এই যে তরুণের বাসটাস যেগুলো রয়েছে সেগুলো আসলে তারা খুলে নিচ্ছেন এবং রাস্তাও পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং যেই আমরা এই মুহূর্তে যেখানটায় আছি সেখানেই কিন্তু এই যে পৌর পার্ক এলাকা, সেখানেই কিন্তু গতকালকে যে ঘটনার সূত্রপাত সেটা কিন্তু সেখান থেকেই সংঘর্ষের এবং সেই জায়গা সেখানটাও কিন্তু মাঠও কিন্তু এরই মধ্যে মোটামুটি পরিষ্কার হয়েছে। স্টেজটি এখনও যেহেতু সেটি একটি স্থায়ী স্টেজ ছিল সেভাবে ভেঙে পড়েনি, তবে যেহেতু সেখানে আগুন দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে পুড়ে আছে, সেই জিনিসগুলো আসলে পরিষ্কার করার কাজ চলছে। যেমনটা বলছিলাম যে যারা ডেকোরেটরের লোকজন আছেন তারা কিন্তু পরিষ্কার করছেন। এর বাইরেও আমরা কিছু সংখ্যক পুলিশ সদস্যদেরকেও কিন্তু আমরা যে গোপালগঞ্জ সরকারি কলেজ যেটি রয়েছে সেই কলেজের আশপাশে কিন্তু তারা জড়ো হচ্ছেন। তারা হয়তো তাদের যে দায়িত্ব সেটি রাতের দায়িত্ব হয়তো শেষ করে সকালের দায়িত্বে আসলে শিফট পরিবর্তন হবে এমনটা তাদের আসলে দেখে মনে হচ্ছে। এবং জেল গেটের কথা যদি আমি বলি, জেল গেটের ওখানেও কিন্তু জেলা কারাগারে গতকালকে যেহেতু হামলা হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনা এবং বিজিবি সদস্যরা কিন্তু সেখানে এখনও পর্যন্ত অবস্থান করছেন এবং কারাগারে যেন নিরাপত্তা হানি না হয় সেই জায়গা থেকে তারা আসলে সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখছেন। এর বাইরেও এমনি যান চলাচল যেমন অনেকটাই তুলনামূলক স্বাভাবিক হতে ছিল। আমরা ভ্যান, অটোরিকশার মতো যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু টুকটাক চলছে, রিক্সা, ভ্যান এগুলো কিন্তু চলছেই। এর বাইরে যদি আমরা বলি, যেহেতু আজকে কিন্তু গোপালগঞ্জের যে এইচএসসি পরীক্ষা হবার কথা ছিল সেই পরীক্ষাও কিন্তু বন্ধ রাখা হয়েছে। তা না হলে এই যে যেহেতু 10টা বাজছে এর আগে কিন্তু পরীক্ষার যে প্রস্তুতি সেই যে পরীক্ষার্থীদের ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে থেকেই যেত। তো সেই জায়গা থেকে সেটা করা হয়েছে এবং এই পরীক্ষা পরবর্তীতে কবে হবে সেটা আসলে পরবর্তী জানা যাবে। যদিও গতকালকে যখন ঝামেলা হয় তখন কিন্তু অনার্সে শেষ বর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জের সবশেষ তথ্য। গোপালগঞ্জ পৌর এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন তুষার। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। হামলায় জড়িতদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা।
বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। একই ঘটনায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়ারকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জের প্রশাসন এখনো আওয়ামী লীগের যেই প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুক স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ হয়েছে রাজধানীতেও। হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। যত সন্ত্রাসী ওখানে রাস্তায় নেমেছিল, চিরুনি অভিযান করে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 24 ঘন্টার মাঝে যদি জুলাইয়ের সহযোদ্ধাদের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করা হয়, সাঁড়াশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে এনসিপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। এই মুহূর্তে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনতা ব্যাংকের মোড়ে যেই জায়গাটিতে পথসভাটি হবে সেজন্য একটি স্টেজ তৈরি করা হয়েছে। এখানে যারা এনসিপির নেতাকর্মীরা আছেন তারা এখানে স্টেজ তৈরি করেছেন। এখানে এসে মূলত কেন্দ্রীয় সিনিয়র নেতারা এখানে বক্তব্য রাখবেন। এর আগে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সার্কিট হাউসের সামনে তারা নামবেন। তারা খুলনা থেকে সকাল 9:30টার পরে রওনা দিয়েছেন এবং রওনা দিয়ে তারা ফরিদপুরের পথে আছেন। ইতোমধ্যে শহরের ফরিদপুরের যে জুরিডিকশন সেখানে ঢুকেও গিয়েছেন। হয়তোবা আর আধা ঘন্টার মধ্যে তারা সার্কিট হাউসে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তাদের যে পথসভা, পূর্ব নির্ধারিত পথসভা, সেটি তারা শুরু করবেন। এই যে তাদের এই কর্মসূচিকে ঘিরে যেই জায়গাটিতে পথসভা হবে সেখানে আমরা দেখেছি সকাল থেকেই নেতাকর্মীরা এসেছেন। এসে সার্বিকভাবে এখানকার পরিবেশ, পাশাপাশি কোথায় পথসভা হবে এই যে বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছেন। আর গতকালকে গোপালগঞ্জের ঘটনার পর আমরা এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি। তারা সকাল থেকে তৎপরতা তাদের লক্ষ্য করা গেছে। মোটরসাইকেলে টহল, গাড়িতে টহল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলো রয়েছে সে সকল পয়েন্টে তারা পর্যাপ্ত সংখ্যক তাদের সদস্য এখানে মোতায়েন করেছেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে পাশের বিভিন্ন জেলা থেকেও পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী যারা রিজার্ভ ফোর্স রয়েছে তাদেরকেও এই ফরিদপুরের নিরাপত্তা দেওয়ার জন্য আনা হয়েছে। এখন পর্যন্ত শুনতে পেরেছি যে 4 থেকে 500 পুলিশ সদস্য, শুধুমাত্র পুলিশের 400-500 সদস্য এই তাদের নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা দিবেন। কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই আজকের এই নিরাপত্তা প্ল্যান সাজিয়েছেন। পাশাপাশি এখানে যারা এনসিপির স্থানীয় নেতাকর্মীরা আছে তারাও বলছেন যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের যে উদ্দেশ্য এখানে আসা পথসভার মাধ্যমে দেশবাসীকে জানানো যে তাদের পরবর্তী উদ্দেশ্য কি এখানে আসা এবং দেশের জন্য তারা কি করতে চায় সেটি আসলে তারা শান্তিপূর্ণভাবে এখানে তুলে ধরতে চায়। এই ছিল আমার কাছে ফরিদপুরের যমুনা ব্যাংকের সামনে থেকে সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। সময় সংবাদে আরও থাকছে। কয়েক দশকের পুরানো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ, আমদানি বাড়লেও বাড়েনি পরিসর। রোদ বৃষ্টিতে নষ্ট হয় পণ্য। তৃতীয় টার্মিনাল চালু হলে সংকট কমার আশা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহানকে
নিয়োগ দেন আপিল বিভাগ। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন খাতে উন্নয়নমূলক পরিবর্তন দেখা গেলেও বদলায়নি বিচার ব্যবস্থার চিত্র। সাক্ষী ও আসামিদের অনুপস্থিতির কারণে দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। ঘুষ লেনদেন ও প্রভাব খাটিয়ে অপরাধ চাপা দিচ্ছেন প্রভাবশালীরা। এতে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা আর বিচারাঙ্গনেও ভোগান্তিতে ভুক্তভোগীরা। পুলিশের মনোভাব পরিবর্তন করা না গেলে কোনো পরিবর্তনই কাজে আসবে না বলে অভিমত আইনজীবীদের। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। নামটা হতে পারে সাদিয়া কিংবা নাদিয়া, পেশায় হতে পারেন চাকুরিজীবী বা গৃহিণী, কিন্তু বছরের পর বছর ধরে আইনের নথিতে তার পরিচয় শুধুই ধর্ষণের শিকার এক নারী। মাত্র 15 বছর বয়সী মেয়ের উপর চলা পাশবিকতার বিচারের আকাঙ্ক্ষায় আদালতের বারান্দায় তার বাবা মা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় এভাবে পার হয়ে গেছে 4 বছরের বেশি। অপহরণ ও ধর্ষণের বিচার চাওয়ায় দ্বিতীয়বার অপহৃত হয়েছে 13 বছর বয়সী আরেক শিশু। পুলিশি সাহায্য না পেয়ে মেয়েকে ফিরে পেতে বাবার শেষ ঠিকানা আদালত। 1 নম্বর আসামি ধরে না, 2 নম্বর আসামি ধরে না, আমার বগলে আমার বাসার পাশাপাশি আছে। আমার 9 মাস ধরে আমার মেয়েটারে আমার অপহরণ করে নিয়ে যায়। ওরা আমার কাছে টাকা দাবি করছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমার এই মামলা তোলার জন্য কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষায়। এই যে আসলে তারিখ পরে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর জুন মাস পর্যন্ত সারা দেশে মোট ধর্ষণের সংখ্যা 441টি, যার মধ্যে মামলা হয়েছে 358টি। ধর্ষকদের প্রভাব ও হুমকির ভয়ে অনেকেই আইনের আশ্রয় নিতে সাহস পান না বলে জানান আইনজীবী। বলেন, মামলা দায়ের হলেও অপরাধীদের ভয়ে তা প্রত্যাহার করেন অনেকে। বাদ এবং ভিকটিমকে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখায়। এই ভয়ভীতির কারণে তারা আসতে পারে না। মামলা যখন লেন্দি হয়ে যায় তখন তারা একটু প্রভাব পায় যে মামলা কিছুই হবে না। মামলার সাক্ষী ও আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি করলেও হাজির হন না অনেকে। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য মতে চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন জারির পরও অনুপস্থিতির পরিমাণ 67%। পুলিশ চিন্তা করে যে এর পিছনে যারা মেরেছে তারা শক্তিশালী কেউ কিনা। টাকা ছাড়া মামলা নেওয়া সংখ্যা খুব কম। দুর্নীতিমুক্ত এবং মানুষের সেবা করার জন্য যে পুলিশ সেই মনোভাব সৃষ্টি না হওয়া পর্যন্ত ডিজিটালি করেন অথবা আরও উন্নত করেন, কোনো কাজ হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সকলকে বিচারিক আশ্রয় দিতে 1998 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। যদিও বাংলাদেশের বিচারিক চিত্রের সামনে মুখ থুবড়ে পড়ে এর উদ্দেশ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অনূর্ধ্ব 20 নারী সাফে 1 দিনের ব্যবধানে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়ার কথা মাথায় রেখে পরিবর্তন করা হলো ভেন্যু, 2 ম্যাচই হবে অনুশীলন গ্রাউন্ডে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত স্বল্পতায় ভুগছে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ। এতে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে পণ্য। কার্গো সার্ভিসের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও এমন অবস্থার জন্য সিভিল এভিয়েশনের উদাসীনতাকে দায়ী করছেন সিএন্ডএফরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, 3য় টার্মিনাল অপারেশনে গেলে থাকবে না জায়গার সংকট। ক্ষতি কমাতে দ্রুত পণ্য খালাস করার আহ্বান বাংলাদেশ বিমানের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের, কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য। অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে। রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ। এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি। ভুক্তভোগী সিএন্ডএফ প্রতিনিধিদের অভিযোগ, পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায়। সিরিয়াল পলে সারাদিন একটা টলি 2 টলি মাল দিতে পারে, সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কাটলে সেগুলি কালকে মাল নিতে হয়। কিছু মালে পলিও থাকে না, ওই মাল বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে। বিমানের লোকজনে কোনো দায়ভার নিচ্ছে না। 3 দিনে আমাদের ফ্রি আছে, এর মধ্যে আমরা নিতে পারতেছি না। এই ফ্লাইট করতে করতে ওরা ফ্লাইট অফিসাররা মনে করে 5 দিন 6 দিন পর্যন্ত লাগাই দেয়। 5 জন অফিসার লিস্ট দিব, আজকে ডিউটি 5 জন অফিসার।
এই 5 জনের মনে করেন তারা ফ্লাইট করতেছে না সঠিকভাবে। সরকার পরিবর্তন হয় কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নেই। কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ। পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর। বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান, কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আমরা কিন্তু কার্গো ওয়্যারহাউসটাকে 24/7 করেছি। যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই, তারা যেন ডিলে না করেন, তারা যেন মালটা এয়ারপোর্টে ফেলে না রাখেন, এয়ারপোর্টে তারা যেন গোডাউন না বানান। আপনাদের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন আপনার এয়ারোবিল কখন ঢাকা পৌঁছাচ্ছে, আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায়, আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে। তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে 1 বছর। সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে একদিনের ব্যবধানেই আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আবহাওয়ার কথা মাথায় রেখে এবার বদলে ফেলা হয়েছে টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠে নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আজকের সবকটি ম্যাচ। গেল ম্যাচে 2 ভেন্যুতে খেলার ঘটনাকে পেছনে ফেলে ভালো খেলার প্রত্যয় লাল সবুজের। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এ ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় পিটার বাটলার বাহিনী। এদিকে শেষ ম্যাচের ফল ভুলে প্রতিশোধ নিতে চায় ভুটানও। এবারের আসরে এখনো কোনো জয় পায়নি দলটি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। বন্ধ দোকানপাট, সারা দেশে বিক্ষোভের ডাক নাগরিক পার্টি। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।